আমাদের জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একচ্ছত্র আধিপত্য ফিরে এলো বাহিনীতে। বড়সড় ধাক্কা খেল বাহিনীর জামাতিকরণ ও ইরানের ধাঁচে বিপ্লবী সৈন্যবাহিনী গঠনের প্রচেষ্টা। এত সব কিছু ঘটলো, কিন্তু পিছনে কে বা কোন পরাশক্তি, এই বিষয়টি নিয়েই এখনকার প্রতিবেদন। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎ ও তার সঙ্গে জড়িয়ে থাকা বাংলাদেশ সেনার ভবিষ্যৎ কি হবে, এই বিষয়ে নানান আশঙ্কা তৈরি হয়েছিল গত 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা প্রধানের বিরোধ ক্রমশ বাড়তে বাড়তে এমন চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল যে রাজপথে সেনা প্রধানের বিরুদ্ধে স্লোগান উঠেছিল, ওয়াকার না হাসনাত। জামাতের অফশুট এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ প্রকাশ্য সভায় দেয়া বক্তৃতায় সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে কুকুর পর্যন্ত বলেছিলেন। মোহাম্মদ ইউনূস কখনো গালমন্দের ভাষা ব্যবহার করেননি সেনাপ্রধানের বিরুদ্ধে ঠিকই, কিন্তু সেনাপ্রধানের ডানা ছাঁটার ও তাকে উত্ত্যক্ত করার বহু ব্যবস্থা করেছেন। বাংলাদেশ সরকারের ভিতর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ আগে ছিল না। খলিলুর রহমানকে সেই পদে বসিয়ে ওয়াকারুজ্জামানের ক্ষমতা কমিয়ে দিয়েছিলেন ইউনূস। সেনা প্রধানের তীব্র বিরোধ সত্ত্বেও অপরাধ ট্রাইব্যুনালের দায়রায় সেনা অফিসারদের বিচার করার ব্যবস্থা করেছিলেন ইউনূস। এমনকি 1.5 মাস আগে এই জানুয়ারিতে খলিলুর রহমান, কামরুল হাসান, ফয়জুর রহমানদের দিয়ে সেনার অভ্যন্তরে একটি নরম অভ্যুত্থানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন মোহাম্মদ ইউনূস ও তার প্রধান পৃষ্ঠপোষক জামায়াতে ইসলামী। মাঝে একটা সময় মনে হয়েছিল সরকারের চাপের মুখে ভেঙে পড়বেন ওয়াকারুজ্জামান। হাজার গালমন্দ খেয়ে, অপমান সয়ে মুখ বুজে পড়েছিলেন। দেশের লোকের মনে এই সন্দেহ একেবারে বদ্ধমূল হয়ে উঠেছিল যে এই জেনারেলের যেমন নিজের মান সম্মান বোধ নেই, তেমনি ইনি সেনার মান সম্মান রাখতেও উদ্যোগী নন। এখন 12 ফেব্রুয়ারির ভোটের পর আজকের দিনে এসে বোঝা যাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান ঝড় সামাল দিয়ে যাচ্ছিলেন এতদিন। আজ ঝড় যখন নেই, যখন আলো ফুটতে শুরু করেছে, মেঘ হালকা হচ্ছে, তখন তিনি তার অপমানের বদলা নিতেও শুরু করেছেন এবং বেশ কয়েকটা হিসেব ইতিমধ্যে কষে দিয়েছেন। সেনাবাহিনীর ভেতরে জামাতপন্থীরা ক্ষমতার দখল প্রায় নিয়ে ফেলেছিল। তাদের পেছনে ছিল পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের সরকার এবং তার সঙ্গে আমেরিকার সমর্থনও। আমেরিকা যে অন্তর্বর্তী সরকারের শেষ দিকে এসে জামায়াতে ইসলামীর সমর্থনে নেমে পড়েছিল, সে কথা আজ আর গোপন নেই। আর এর ফলে বিপদে পড়েছিলেন সেনাপ্রধান ও তার সঙ্গে বাংলাদেশ সেনার পুরো স্ট্রাকচার। কিন্তু সাম্প্রতিক সময়ে সেনার অভ্যন্তরে কয়েকটি রদবদল দেখে বোঝা যাচ্ছে ইউনূসের বিদায় ও বিএনপির বিজয়ের ফলে জেনারেল জামান শক্তি ফিরে পেয়েছেন আর সেই শক্তির ব্যবহারও করছেন। তিনি ইতিমধ্যেই একটা বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসে গেছেন, বোঝাপড়ায়। আর সেই বোঝাপড়ার ফলে তিনি সেনার ভেতর বড় পদ থেকে তার শত্রুদের, শত্রু না বলে বলা যায় যারা তার কাছে নন, তার বিরুদ্ধে ছিলেন, তাদেরকে সরিয়ে দেয়া এবং নিজের বন্ধুদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়াটা শুরু করে দিয়েছেন। কিছু ট্রান্সফার করেছেন, পোস্টিং করেছেন, এই সবগুলোই সেগুলো বোঝাচ্ছে। সেনাবাহিনী, যার উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক শক্তির প্রভাব ক্রমেই বাড়ছিল, সেই প্রভাব কমেছে এখন এবং সেনা ও সেনাপ্রধান আপেক্ষিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই রদবদলগুলো নিয়ে পাঞ্জা লড়তে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, হেরে গিয়েছিলেন। আর এখন তো ইউনূস ক্ষমতাচ্যুত। কারো কারো মতে তিনি জেলখানায় যাওয়ার দিন গুনছেন, আবার কারো কারো মতে তিনি নাকি
রাষ্ট্রপতি হওয়ার দৌড়েও রয়েছেন। ভবিষ্যৎ বলবে কোন দিকে যায়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বড় শত্রু ছিলেন। তিনি সেনাবাহিনীতে নেই আর, চলে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ বিষয়ে আগেও একদিন আমি একটা রেকর্ডিং করেছি, একটি ভিডিও দিয়েছি। রাষ্ট্রদূত হয়ে দেশ ছাড়বেন। এই স্থানান্তরের মাধ্যমে হাত শক্ত হলো জেনারেল জামানের। এরপর আরো কয়েকটি রদবদলের ব্যাপারেও দ্রুত পদক্ষেপ করা হয়েছে। ধৈর্য ধরে 12ই ফেব্রুয়ারির নির্বাচন শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন জেনারেল। এমন কথা উঠছে যে তিনি চেয়েছিলেন বলে বিএনপির এই ভূমিধস জয় হয়েছে, মানেটা আপনারা বুঝে নিন। এমন জল্পনাও আছে বাজারে যে লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরানোর পরিকল্পনা, সেই পরিকল্পনায় ভারত সরকার ও তারেক রহমানের বার্তালাপের লুপে, মানে তাদের মধ্যে যুক্ত ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামানও। সেই ঋণ শোধ করছেন এখন তারেক রহমান সেনা প্রধানের হাতে হাঁ মিলিয়ে। একটাই শুধু ব্যাপার, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন, সেটাও অন্য চাপে। সে বিষয় নিয়েও আগে একদিন ভিডিও করেছি, দেখে নিতে পারেন। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে জেনারেল জামান সেনাবাহিনীর ওপর পূর্ণ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার পথে বেশ কয়েকটি বাধা পেরিয়ে এসছেন, বাধা দূর করেছেন। কামরুল হাসান দূর হয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সচিবালয়ের মাধ্যমে সেনাবাহিনীর যে খবরদারি করতেন খলিলুর রহমান, সেটা আর এখন তিনি পারবেন না। সেনাপ্রধান তার বিশ্বস্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে বাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অফ জেনারেল স্টাফ পদে নিযুক্ত করতে পেরেছেন। খলিল কামরুল চক্রের ক্রমাগত বিশৃঙ্খলা জেনারেল জামানের জন্য একটা বড় হুমকি ছিল। একাধিকবার সেনা সদর দপ্তরে গৃহীত সিদ্ধান্তগুলো এনএসএর মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমানের অফিস থেকে বাতিল করা হচ্ছিল। বিশেষ করে আপনাদের মনে থাকতে পারে, নবম পদাতিক ডিভিশনের প্রাক্তন জিওসি মেজর জেনারেল মঈন খানের পদোন্নতির সুপারিশ আটকে দেয়া এবং তাকে অবসর নিতে বাধ্য করা জেনারেল জামানের জন্য একটা লজ্জাজনক পরাজয় ছিল। এর মূলেও ছিলেন খলিলুর কামরুল চক্র। খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে অপসারণের পরপরই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য রদবদল ঘটেছে। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, যিনি আগে এআরটি ডিওসির জিওসি ছিলেন, তাকে সিজিএস পদে নিযুক্ত করা হয়েছে। 24তম পদাতিক ডিভিশনের প্রাক্তন জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে নতুন পিএসও এএফডি হিসাবে নিযুক্ত করা হয়েছে। বিদায়ী পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে দিয়ে সেনাবাহিনী থেকেই দূর করে দিয়েছেন। ব্রিগেডিয়ার কায়সার রশিদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং ডিজিএফআই এর মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে তাকে। সেনাপ্রধানের জন্য সবচেয়ে লজ্জাজনক বিষয় ছিল যুদ্ধ অপরাধে অভিযুক্ত জামাতে ইসলামীর নিয়ন্ত্রিত বেসামরিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত নিয়মিত সেনা কর্মকর্তাদের হাজির করতে বাধ্য করা। এটা ছিল তার লজ্জাজনক পরাজয়। বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত বেসামরিক আদালত নামে পরিচিত সামরিক কর্মকর্তাদের বিচার ব্যতিক্রমী। সাধারণত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ সামরিক আদালতে বিচার করা হয়। সেনা কর্মকর্তাদের একটি বড় অংশের চাপ সত্ত্বেও সেনা প্রধান তৎকালীন আইসিটির প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে হাজির হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি করাতে অনুরোধ করেও ব্যর্থ হন। কারণ তাজুল ইসলামের পিছনে ছিলেন মোহাম্মদ ইউনুস, পিছনে ছিল জামাত। প্রাক্তন প্রধান বিচারপতি রিফাত আহমেদের বাসভবনে গিয়ে তার সাথে দেখা করার এবং তাজুলকে সেনা সদর দপ্তরে তলব করার পরেও
জেনারেল জামান বেসামরিক আদালতে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন আটকাতে পারেননি। এটা তার পরাজয়। মোহাম্মদ ইউনূসের সাথেও তিনি দেখা করেছিলেন, যেদিন প্রধান বিচারপতির সাথে দেখা করেন সেই একই দিনে, তাতেও কোনো লাভ হয়নি। প্রাক্তন এনএসএ খলিলুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সেনাবাহিনীর মধ্যে সমান্তরাল তত্ত্বাবধান সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। খলিলুর রহমানের অফিস কার্যকরভাবে বিকল্প সেনা দপ্তর হিসেবে কাজ শুরু করেছিল। পদোন্নতি এবং বদলির বাইরেও খলিল সামরিক সরঞ্জাম ক্রয় এবং অন্যান্য নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করার জন্য পিএসও কামরুলকে ব্যবহার করেছিলেন। জেনারেল জামানকে অস্থিতিশীল করার জন্য বেশ কয়েকটা প্রচেষ্টা করা হয়েছিল। তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের, জিওসি এবং অন্যান্য কমান্ডিং অফিসারদের সাথে ঘন ঘন বৈঠক করে অস্বস্তিকর পরিস্থিতি সামাল দিতে হয়েছিল। এক পর্যায়ে খলিলুর রহমানকে ঢাকা সেনা নিবাসে অনানুষ্ঠানিকভাবে, মানে কোনো আনুষ্ঠানিক কোনো হুকুম না দিয়ে, কোনো নির্দেশ জারি না করেও খলিলুর রহমানকে সেনানিবাসে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছিল, করেছিলেন ওয়াকারুজ্জামান। আপাতত জেনারেল জামানকে সেই বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া হয়েছে। জেনারেল জামানের জন্য আরেকটি সংবেদনশীল বিষয় হলো পূর্ববর্তী বিডিআর, বর্তমানে বিজিবিতে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড। অভিযুক্ত বিডিআর সদস্যদের ইতিমধ্যেই দীর্ঘদিন আইনের আদালতে বিচার করা হয়েছে, তারা শাস্তি ভোগ করছে। তাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে গত 18 মাস ধরে আওয়ামী লীগ বিরোধী গোষ্ঠীগুলো শেখ হাসিনা সরকার এবং ভারতের মধ্যে সংযোগ আবিষ্কার করার ন্যারেটিভ নিয়ে এই মামলার গতিপথ পরিবর্তন করার চেষ্টা করেছে। সেনাপ্রধান আগেই ঘোষণা করেছিলেন বিচার সম্পন্ন হয়েছে। ওই রাউত ক্লাবের মিটিং এ তিনি সেখানে বলেছিলেন অপরাধীরা তাদের সাজা ভোগ করছে। তিনি বলেছিলেন এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নেই, যদি বা কিন্তুর কোনো কথা নেই। তিনি রায়ের গতিপথ পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ছিলেন এবং এখনো সেই জায়গায় দৃঢ় আছেন। জেনারেল জামানের পূর্ব ইতিহাসে জামাতের গন্ধ আছে শোনা যায়। যৌবনে ছাত্র শিবির করতেন, সবাই ভেবেছিল তিনি দৃঢ়ভাবে জামাতের সঙ্গে আছেন। 24-এর 5 আগস্টে যেভাবে তিনি একদম প্রথমেই আমিরে জামায়াত উচ্চারণ করেছিলেন, তখনও কিন্তু জামায়াত একটি নিষিদ্ধ রাজনৈতিক দল, তবু তাতে তিনি তার নামটাই প্রথমে বলেছিলেন আমিরে জামায়াত, এবং সেইটা বলার পরে মানুষের সন্দেহ আরো পাকা হয় যে ইনি জামাতের শিবিরের মানুষ। কিন্তু কচু উল্টে গাল ধরলো ভবিষ্যতে এসে। 18 মাসে জামাত আর জেনারেলের সম্পর্ক এমন তেতো হয়ে গেছে যে এখন হাত কামড়াচ্ছে জামাত। সেনাবাহিনীর শীর্ষ পদগুলির জামাতিকরণ প্রায় খতম হয়ে গেছে এবং জেনারেল জামানের কমান্ড পুরোপুরি প্রতিষ্ঠিত। ওদিকে আইসিটি প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের ফলে বেসামরিক আদালতে নিয়মিত অফিসারদের বিচারের সমস্যা সমাধানের পথ খুলে গেছে। জেনারেল জামান সেনাবাহিনীকে একটি পেশাদার বাহিনীতে রূপান্তরিত করার জন্য সক্রিয় প্রচেষ্টা করেছেন। তার জন্য সাধারণ সৈন্যদের মধ্যে তিনি জনপ্রিয়। তিনি প্রায়শই বলেছেন যে তিনি বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য নিযুক্ত সৈন্যদের দ্রুত ব্যারাকে ফিরিয়ে আনতে চান। তবে ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে ইঞ্জিনিয়ার্ড একটি নির্বাচন, তারপরে রাজনৈতিক সরকার গঠনের পরেও সেনাবাহিনী কিন্তু পুরোপুরি ব্যারাকে এখনো ফিরে আসেনি। খবরে প্রকাশ, এপ্রিল মাসে আফ্রিকায় জাতিসংঘের একটি মিশনে যোগদানের জন্য অফিসার ও সৈন্যদের একটি বিশাল দল গঠনের কথা রয়েছে। আরো বেশি মাত্রায় সেনাকে পাঠানো হবে জাতিসংঘে। এই দলের তালিকা গত জানুয়ারিতে চূড়ান্ত করা হয়েছিল। আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে যারা চিহ্নিত সেই সব সেনা সদস্যদের এই মিশনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জুলাই আগস্ট 2024 সালের জনসাধারণের কেলেঙ্কারি বা গণপ্রতারণার পর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তারপর জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে নতুন করে ক্ষমতার কেন্দ্র হিসেবে আবির্ভূত হলেন
এখন জনসাধারণের একটি অংশ বিশ্বাস করে যে ইউনূস সরকারকে নির্বাচন করতে বাধ্য করে জেনারেল জামান একটি জাতীয় বিপর্যয় রোধ করেছেন, কিন্তু সেনাবাহিনীর উপর তার নিরঙ্কুশ যে নিয়ন্ত্রণ, সেটা কি তাকে কর্তৃত্ববাদী করে তুলবে? যা খুশি তাই করবেন তিনি? তা কিন্তু কিছুটা কাঁটা সেখানে আছে। কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান তার পদেই কিন্তু রয়ে গেছেন, এবং ফৈজুর রহমান পাকিস্তানপন্থী, জামাতপন্থী এবং সেনাবাহিনীর 3 নম্বর গুরুত্বপূর্ণ পদে কিন্তু তিনি বসে আছেন। এটা মনে রাখতে হবে। ওয়াকারুজ্জামানের একমাত্র পথের কাঁটা জুলাই সন্ত্রাসের মাধ্যমে গঠিত অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ এনেছিলেন সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এবিএম আব্দুস সাত্তার এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি। সেই সময় ইউনূসের ক্ষমতাসীন সরকার থাকায় তিনি কিছু করতে পারেননি, কিন্তু এখন তো তিনি প্রিন্সিপাল সেক্রেটারি, প্রধানমন্ত্রীর পরেই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা। এখন কি তিনি ইউনূস সহ তার উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন? কারণ খবর যা প্রকাশিত হচ্ছে তাতে তো মনে হচ্ছে ইউনূস সরকারের উপদেষ্টা না বলে তাদেরকে ইউনূস গং আর যা করেছে তারা তাকে দুর্নীতি না বলে ডাকাতি বলাই শ্রেয় হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুর্নীতির যত নজির আমরা দেখেছি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের লুটপাটের মাত্রা কেবল রেকর্ড ছাড়িয়ে গেছে তা নয়, এটা একটা ডাকাতি হয়েছে সারা বাংলাদেশে। দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এই উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ার ঘটনা প্রমাণ করছে যে এটি কোনো সাধারণ দুর্নীতি নয়, বরং সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে ডাকাতি করা হয়েছে বাংলাদেশকে। মাত্র 18 মাসের শাসনামলে তারা যেভাবে দেশের সম্পদ লুট করেছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশ আরো এক ধাপ নিচে নামা এই সরকারের চরিত্রের প্রকৃত পরিচয় দিচ্ছে। মাত্র 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নিজেই ক্ষমতায় আসার পরপরই নিজের ব্যবসায়িক স্বার্থ হাসিলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। গ্রামীণ ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর জন্য নির্বাহী আদেশে সুবিধা প্রদান, বিনা যাচাইয়ে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স প্রদান এবং ম্যান পাওয়ার এক্সপোর্ট ব্যবসায় অবৈধ সুবিধা নেওয়ার মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কোষাগারকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তার নিজের নামে ট্রাস্ট গঠন করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাতের অভিযোগ দেখায় যে কিভাবে তিনি আয়কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন। ইউনূসের বিদেশ সফরের নামে রাষ্ট্রীয় কোষাগার লুটের ঘটনা অত্যন্ত জঘন্য। মাত্র 14 মাসে 14টি বিদেশ সফর, যার অধিকাংশই ছিল সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়োজনে। লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রতি রাতে 10 লাখ টাকার ভাড়ার প্রেসিডেন্সিয়াল সুইটে থাকা 40 জনের বিরাট দলবল নিয়ে 5 দিনের জাঁকজমকপূর্ণ অবস্থান, এসব সবই ছিল আসলে তারেক রহমানের সাথে গোপনে রাজনৈতিক লেনদেনের বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক বা পাচারকৃত অর্থ ফেরতের মিথ্যা অজুহাত দিয়ে তিনি দেশের মানুষকে প্রতারণা করেছেন এবং কোটি কোটি টাকা অপব্যয় করেছেন। তার মেয়েকে সরকারি খরচে বিদেশ সফরে নিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে যে তিনি রাষ্ট্রীয় কোষাগারকে নিজের পারিবারিক সম্পদ মনে করতেন। আসিফ নজরুলের কথা তো বলেইছি এর আগের ভিডিওতে। তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো দেখায় যে কিভাবে বিচার বিভাগকে বাণিজ্যিক পণ্যে পরিণত করেছিলেন তিনি। জামিন বাণিজ্য, মামলা বাণিজ্য এবং বিচারক পদায়নে ব্যাপক দুর্নীতির মাধ্যমে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন থেকে শুরু করে বিভিন্ন শিল্প গ্রুপের সিইওদের বিচারিক সুবিধা প্রদানে তার ভূমিকা ছিল অত্যন্ত জঘন্য। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত আদায় করা হয়েছে এবং সাব রেজিস্ট্রার পদায়নে কোটি 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 টাকার বাণিজ্য বা দুর্নীতি তার বিচারিক ক্ষমতার নির্লজ্জ অপব্যবহারের প্রমাণ। আমেরিকায় বাড়ি কেনা এবং সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ঘটনা প্রমাণ করছে যে তিনি কিভাবে পরিকল্পিতভাবে অর্থ পাচারের নেটওয়ার্ক তৈরি করেছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এবং 11,000 কোটি টাকা বিদেশে পাচারের তথ্য এই সরকারের লুটপাটের ভয়াবহতা তুলে ধরে। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডে তার বিনিয়োগের যে চিত্র পাওয়া যায় তা প্রমাণ করে যে এটি ছিল একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং নেটওয়ার্ক। তার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি সিন্ডিকেট এবং এপিএস মোয়াজ্জেম হোসেনের নিয়োগ বদলি বাণিজ্য দেখায় কিভাবে পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে সিস্টেমেটিক দুর্নীতি পরিচালনা করা হয়েছে।
শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে 1200 কোটি টাকার ব্যয় বৃদ্ধি করার মতো ঘটনা প্রমাণ করছে যে তারা কিভাবে উন্নয়ন প্রকল্পকে লুটপাটের উৎসে পরিণত করেছিল। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মানে ডিগনিটি তিনি বজায় রেখেছিলেন উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত, কিন্তু উপদেষ্টা হওয়ার পরে কি করেছেন, তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ এবং অন্যের সম্পত্তি জোর করে দখলের অভিযোগ উঠেছে। কিভাবে পরিবেশ সংরক্ষণের দায়িত্ব থেকেই তার পরিবেশ ধ্বংস করে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি হয়েছে তা একটু জাস্ট চোখ খোলা রাখলেই বোঝা যায়। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ এবং বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সাথে অবৈধ লেনদেন, দেশের জ্বালানি খাতে কিভাবে দুর্নীতির জাল বিস্তার করা হয়েছে তার প্রমাণ। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি এবং হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগ দেখায় যে স্বাস্থ্য সেবার নামে কিভাবে জনগণের অর্থ লুট করা হয়েছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তার বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণ করছে যে কিভাবে গণমাধ্যমের নিয়ন্ত্রণ এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতাকে ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করেছেন। প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগ সুপরিকল্পিতভাবে দুর্নীতির নেটওয়ার্ক বিস্তার করে এই সরকার রাষ্ট্রীয় কাঠামোকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির যন্ত্রে পরিণত করেছিল। নাহিদ ইসলাম বিটিসিএল এর 5G প্রকল্পে 65 কোটি টাকার বাজেট 326 কোটিতে উন্নীত করার চেষ্টা করেছিলেন কিনা মানে সেটা প্রমাণিত নয়, কিন্তু ডক্টর ইউনূসের ব্যক্তিগত সহকারী হিসাবে যিনি কাজ করেছেন সেই তাইয়াবের নামে এসব অভিযোগ তো মানে প্রমাণিত হয়েছে। হুয়াওয়েকে অবৈধ 100 কোটি টাকা পরিশোধের চাপ সৃষ্টি করা এবং ফ্যাক্টরি টেস্ট ছাড়াই চীন থেকে যন্ত্রপাতি আমদানির মতো ঘটনা প্রমাণ করে যে কত বড় দুর্নীতি করে গেছে এই ফায়াজ তাইয়াব। দুদকে জমা পড়া অভিযোগগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে এই দুর্নীতির মাত্রা এতই বিস্তৃত এবং গভীর যে একে সাধারণ দুর্নীতি বলা যাবে না। এটি ছিল পরিকল্পিত রাষ্ট্রীয় ডাকাতি। প্রতিটি উপদেষ্টা তাদের নিজ নিজ